নন্দিতা এই প্রথম বিয়ের পর নিজের শ্বশুরবাড়ি এলো। আজকে আমার শ্বশুরবাড়িতে প্রথম রান্না, তাই সবাইকে মশলা দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবো। তখনই ওখানে ওর ননদ পিঙ্কি চলে আসে। বৌদি সাবধান, এই মিক্সিতে কিন্তু একদম হাত দেবে না। এই মিক্সিটা আমার এক বন্ধু আমাকে গিফট করেছে, তাই তুমি একদম ওতে হাত দেবে না। আরে পিঙ্কি, এতে এত রাগ করার কি আছে? মশলাটা না হয় আমি হাতেই বেটে নেব। ভেরি গুড। এই বলে পিঙ্কি ওখান থেকে চলে গেল, আর নন্দিতা শিলনোড়াতেই মশলা বাটতে লাগলো। এই দেখে পিঙ্কির যমজ বোন রিঙ্কি ওখানে চলে আসে। এ কি বৌদি, আজকের যুগে দাঁড়িয়ে তুমি শিলনোড়ায় মশলা বাটছো? সামনেই তো মিক্সি রাখা আছে, ওটা নিয়ে নাও। এই শুনে নন্দিতা খুব অবাক হলো, আর মনে মনে ভাবতে লাগলো, এ মা, এ কি, এখনই যে বললো মিক্সিতে হাত দেবে না, আবার এখনই বলছে মিক্সিতে মশলা বেটে নাও। এ আবার কি ধরনের কথা? যাকে বলছে যখন করে নি। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি মিক্সিতেই মশলা করে নিচ্ছি। এই বলে রিঙ্কি ওখান থেকে চলে গেল। এরপর নন্দিতা মিক্সি নিয়ে আবার মশলা পিষতে লাগলো। এর মধ্যেই ওর যমজ বোন পিঙ্কি ওখানে চলে আসে, আর রেগে গিয়ে মিক্সিটা তুলে মেঝেতে জোরে ছুঁড়ে ফেলে। বৌদি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি এইমাত্র বলে গেলাম যে মিক্সিতে হাত দেবে না, তুমি আবার মিক্সি নিয়ে মশলা করছো। বারবার বলা সত্ত্বেও তুমি আমার মিক্সিতে কেন হাত দিয়েছো? এই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে নন্দিতার স্বামী আর শাশুড়ি চলে আসেন। নন্দিতা, পিঙ্কি, এসব তোমরা কি শুরু করেছো? নন্দিতা সব কথা ওদেরকে বলে, আর নন্দিতার কথা শুনে ওরা দুজন হাসতে শুরু করে। আসলে বৌমা, হয়েছে কি, রিঙ্কি আর পিঙ্কি দুজন আমার যমজ মেয়ে। দাঁড়াও, আমি ডাকছি। ও রিঙ্কি, রান্নাঘরে আয় একবার। কিছুক্ষণের মধ্যে রিঙ্কি রান্নাঘরে চলে আসে, আর ওকে দেখে নন্দিতা অবাক হয়ে যায়। ওহো, আচ্ছা এই ব্যাপার। ও সেই জন্য একটু কনফিউশন হয়েছিল। ঠিক আছে, আমি মশলাটা হাতেই করে নিচ্ছি। এরপর পিঙ্কি রেগে ওখান থেকে চলে যায়। রাতে ফুলশয্যার পর ওরা দুজনে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নন্দিতা উঠে সবার জন্য চা বানাতে লাগলো, আর তখনই সেখানে রিঙ্কি চলে আসে। বৌদি, আমি শুনেছি তুমি এলাচ দেওয়া চা খুব সুন্দর বানাও। হ্যাঁ রিঙ্কি, সবাই তো এমনটাই বলে। আরে বৌদি, তুমি কি করে বুঝলে আমি রিঙ্কি? তোমার কথায় রিঙ্কি, তোমার স্বভাব খুব মিষ্টি, আর অন্যদিকে তোমার যমজ বোন পিঙ্কি সবসময় হট টেম্পার। আর এই শুনে নন্দিতার ননদ চায়ের কাপটা তুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। বৌদি, আমি রিঙ্কি নয়, আমি পিঙ্কি। আমি তো শুধু তোমার সামনে নাটক করছিলাম যে পিঙ্কির সম্বন্ধে তোমার ধারণাটা কি জানার জন্য, বুঝলে? তখনই সেখানে রিঙ্কিও চলে আসে। বৌদি এই সবে নতুন বিয়ে করে আমাদের বাড়িতে এলো, আর তুই বৌদির সাথে এরকম ব্যবহার করছিস? মনে রাখিস, রান্নাঘরটা কিন্তু আমরা দুজনে মিলেই বানিয়েছিলাম, আর তুই সব ভেঙে ফেলছিস এইভাবে। তোমরা দুজনে বাইরে যাও, তোমাদের দুজনে ঝগড়ার কারণই আমি সব পরিষ্কার করে আবার সবার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আর সকালে সকালে ঝগড়া করা একদমই ভালো না, তাই না? পিঙ্কি আর রিঙ্কি কোনো কথা না বলেই ওখান থেকে চলে গেল, আর নন্দিতা ভাবল যে সে ওদেরকে বোঝাতে পেরেছে, কিন্তু এমনটা হলো না। বাইরে গিয়ে দুই বোন একে অপরের চুল ধরে টানতে লাগলো। এই দেখে মা আর ভাই চলে এলো। পিঙ্কি, রিঙ্কি, অন্তত এখন তো বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করো। আরে বাড়িতে নতুন বউ এসেছে, ও কি ভাববে আমাদের ব্যাপারে? আমি জানি তোমরা শুধু আমাকেই বকবে, রিঙ্কিকে তো একটা কথাও বলবে না। চুপ, এখন আর একটাও কথা শুনবো না। আমি ভিতরে যেতে বলেছি, তার মানে ভিতরে যাও। দুই বোন চুপচাপ করে ওখান থেকে চলে গেল। এরপর থেকে প্রত্যেক দিনই রান্নাঘর নিয়ে দুই যমজ বোন ঝগড়া করতেই থাকত, আর বোনেদের এইসব ব্যাপার নিয়ে বিক্রম খুবই চিন্তায় থাকত। এত চিন্তা করার কিছুই নেই, আমি জানি তুমি কি নিয়ে এত চিন্তা করছো। আমি বুঝতে পারি না এদের দুজনকে নিয়ে কি করব। দুই বোন হয়ে এরা এমনভাবে ঝগড়াঝাটি করে যে মনে হয় যে একে অপরের শত্রু। রিঙ্কি বেচারি তাও সরল সাদাসিধে, ও সব ঘরের কাজও করতে পারে, কিন্তু এই পিঙ্কিটার যে কি হবে, কে যে ওকে বিয়ে করবে? বিয়ের কথায় মনে এলো, ওদের তো বিয়ের বয়স হয়ে গেছে, তো আগে পিঙ্কির বিয়ে দিয়ে দাও, কি বলো? হ্যাঁ, আমি পিঙ্কির জন্য ছেলে দেখছি। ঠাকুর মশাই কালকেই হয়তো ওর জন্য পাত্র খুঁজে নিয়ে আসবেন। বিক্রম আর নন্দিতার এই কথা পিঙ্কি লুকিয়ে লুকিয়ে শুনছিল, আর মনে মনে ভাবছিল, দাদা খুব রেগে আছে, আর আমার ব্যবহারের জন্য যদি আমার বিয়ে না হয় তাহলে মা আর দাদা খুব দুশ্চিন্তায় থাকবে। আমি তো চাও করতে পারি না। এইসব ভেবে পিঙ্কি খুব চিন্তায় ছিল, এমনকি ওর কান্নাও পাচ্ছিল। এরপরও নিজের ঘরে গিয়ে বসে নিজের বিয়ের ব্যাপারেই ভাবতে লাগলো। কালকে ছেলের বাড়ির লোকেরা এসে তো আমাকেই চা বানাতে বলবে, আর ওটা যদি বানাতে না পারি তাহলে তো খুব লজ্জায় পড়তে হবে। হে ভগবান, এমন একটা চমৎকার করে দাও যাতে ছেলের বাড়ির লোকের সামনে আমার মা ভাইকে লজ্জা পেতে না হয়।
পিঙ্কির এইসব কথা তার যমজ বোন রিঙ্কি শুনে নেয়। পরের দিন সকালে ছেলের বাড়ির লোকেরা পিঙ্কিকে দেখতে চলে আসে। আর ছেলে একটা বড় কোম্পানিতে ভালো জব করে। এই জন্য বিক্রম ওই সম্বন্ধকে কোনোভাবেই ছাড়তে চায় না। দিদি, ছেলে আমাদের খুব পছন্দ। এবার আপনারা আমার মেয়েকে দেখে নিন। ও বাড়ির সমস্ত কাজকর্মই পারে, তারপর নয় কথা এগোবে। রিঙ্কি দূর থেকে ওদের এই সমস্ত কথা শুনে মনে মনে হাসছিল। এখন তো মা পিঙ্কির খুব প্রশংসা করছে। কিছু সময় যেতে দাও, পিঙ্কির আসল রূপ যখন বেরিয়ে আসবে তখন ছেলের বাড়ির লোকেরা ল্যাজ গুটিয়ে পালাবে। তখনই সেখানে বৌদি নন্দিতা চলে আসে। রিঙ্কি, আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি নিজের বোনের ব্যাপারে এরকম ভাবো? আর বৌদি, ও আমার ব্যাপারে কী সব ভাবে? আর ও তোমাকেও তো অপমান করেছে, কতবার জিনিসপত্র তুলে ভেঙেছে। এগুলো কি ওর ভালো গুণ? দেখো রিঙ্কি, তোমার বোন যেরকমই হোক, ওটা তো তোমারই বোন। যদি এই সম্বন্ধ ভেঙে যায়, তুমি ভাবো তো তোমার দাদা আর মায়ের কতটা খারাপ লাগবে। একটা ভালো সম্বন্ধ হাত থেকে চলে যাবে। আর কোনো মেয়ের সম্বন্ধ যদি ভেঙে যায়, তাহলে সমাজ ওকে নিয়ে অনেক কথা বলে। আর একটা মেয়ে হিসাবে পিঙ্কি সেই অপমান সহ্য করতে পারবে না। তাই বোন হিসেবে তোমার ওকে সাহায্য করা উচিত। কিছু সময় পরে নন্দিতার শাশুড়ি পিঙ্কিকে ডাকতে থাকে। আরে মা পিঙ্কি, অতিথিরা তো এসে গেছে, সবার জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করো। মায়ের এই ডাক শুনে রুমে বসে পিঙ্কির আত্মা যেন কেঁপে উঠল। হ্যাঁ মা, আসছি। বুঝতে পারছি না কি যে করব। আমি তো বৌদির সাথে এত খারাপ ব্যবহার করেছি, ও কি আমাকে হেল্প করবে? পিঙ্কি ভয়ে ভয়ে রান্নাঘরে গিয়ে দেখল যে রিঙ্কি আগে থেকে সমস্ত জলখাবার আর চা বানিয়ে রেখেছে। আর নন্দিতাও ওখানেই ছিল। ভয় পাস না পিঙ্কি, আমি তো জানি তুই কিছুই বানাতে পারিস না, তাই আগে থেকেই আমি সমস্ত কিছু বানিয়ে রেখেছি। তুই চিন্তা করিস না। আমাকে ক্ষমা করে দে রিঙ্কি, আমি ছোটবেলা থেকে তোকে শুধু বিরক্তই করেছি। আর আজকে বিপদের দিনে তুই আমাকে বাঁচালি। তোর কাছে কি করেছে ক্ষমা চাইব? ক্ষমা চাইতে হলে বৌদির কাছে চা। বৌদি তোকে বাঁচিয়েছে। বৌদি, আমি তোমাকে কতই না বিরক্ত করেছি। প্লিজ বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে পিঙ্কি, এক পরিবার এরকম কতই না হয়। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, ওদের চা আর টিফিন ঠান্ডা হচ্ছে। যাই বলো না কেন, ছেলে কিন্তু হ্যান্ডসাম, বুঝলে পিঙ্কি? ফাইনালি সম্বন্ধটা পাকা হয়ে গেল। কিন্তু বিক্রম আর তার মা অবাক ছিল যে পিঙ্কি এসব করলো কি করে। ছেলের বাড়ির লোকেরা চলে গেলে বিক্রম আর তার মা সত্যিটা জানতে পারে। আর এইভাবেই নন্দিতার জন্যই দুই যমজ বোনের ঝগড়া শেষ হয়ে যায়। রেশমি একজন গরিব ঘরের মেয়ে ছিল, আর তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালাতো। ওর পরিবারে ওর বাবা আর মা ছিল। রেশমি গ্রামের সরকারি স্কুলে ক্লাস 3-তে পড়তো। একদিন রেশমি যখন স্কুলে টিফিন করতে বসেছিল, তখনও টিফিন বক্স খুলে দেখে বক্সে দুটো শুকনো রুটি আর সাথে নুন রাখা আছে। ওর সাথে না কোনো আচার ছিল, না কোনো সবজি। এই দেখে রেশমি উদাস হয়ে বলল, আজকেও সেই শুকনো রুটি আর নুন, এই খেয়ে তো আমি বোর হয়ে যাচ্ছি। তখনই সেখানে রেশমির বান্ধবী কাজল এলো। এই রেশমি, কুরকুরে খাবি? কুরকুরে? সেটা আবার কি? আরে একবার খেয়ে তো দেখ, এরকম জিনিস এর আগে একবারও খাসনি। এই নে খা, সকালে স্কুলে আসার সময় বাবা আমাকে কিনে দিয়েছে। কাজল ওকে অল্প করে কুরকুরে খেতে দেয়, আর রেশমি খেয়ে খুব খুশি হয়ে যায়। ওর খিদে পেয়েছিল খুব বেশি, আর ওকে কুরকুরে দিয়েছিল কম। আর তাই ও নিজের রুটি বার করে আর তার মধ্যে কুরকুরে দিয়ে রোল করে খেতে লাগে। রেশমি যখনই ওই কুরকুরে দিয়ে রুটি খেতে লাগলো, তখনই এর টেস্ট ওর খুব ভালো লাগলো। এই, এটা তো খেতে খুব সুন্দর রে। এই কাজল, আর একটু দিবি রে? আর একটু দিবি? হ্যাঁ হ্যাঁ, এই নে এই নে। এরপর রেশমি দ্বিতীয় রুটিটাও ওই কুরকুরে দিয়ে খেয়ে নিল। রেশমির পরিবার খুবই গরিব, আর বর্তমানে সবজির দাম তো আকাশ ছোঁয়া, তাই অত দামি সবজি কিনে খাওয়া ওদের পক্ষে সম্ভব ছিল না। এর কিছুদিন পর আবার কাজল স্কুলে কুরকুরে নিয়ে আসে, আরও একটা প্যাকেট ও রেশমির জন্য নিয়ে আসে। ওই দিন রেশমির মাথায় একটা আইডিয়া এলো। সে কিছুটা কুরকুরে খেলো আর বাকিটা বাড়িতে নিয়ে এলো। এরপর সন্ধেবেলা ওর মা যখন আটা মাখছিল, তখন রেশমি ইচ্ছে করেই একটা কুরকুরে ওর মধ্যে দিয়ে দিল। এ তুই কি করলি মা? একই বাড়িতে আটা কম, তার মধ্যে তুই এটা কি মিলিয়ে দিলি? মা, এটা কুরকুরে, এটা না আটার সাথে মেখে তুমি সেঁকে দাও। মাথা খারাপ আছে এই মেয়ের। আর এখন কী বা করব? এটা মেখে এখন রুটি করতেই হবে। কি যে করে না,
এরপর রেশমির মা হেমলতা আটার মধ্যে কুরকুরে গুঁড়ো করে দিয়ে মেখে নিল, আর তারপরে কুরকুরে মেশানো রুটি তৈরি হয়ে যায়। রেশমির এই কুরকুরে মেশানো রুটি খুব পছন্দ হয়, তার সাথে তার মা বাবারও। এইভাবেই সময় এগিয়ে যায়। আজ রেশমি 20 বছরের, তাই ওর বাড়ির লোক ওর জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয়। তারপর একদিন পাশের গ্রামের পরাগ নামে একটি ছেলের সাথে ওর বিয়ে হয়ে যায়। পরাগ একটি ফ্যাক্টরিতে গার্ডের চাকরি করত। বিয়ের পরের দিন। বৌমা, তুমি ঘরের মধ্যে কি করছো? আজকে তোমার প্রথম রান্নার দিন, তাই রান্নাঘরে এসো আর তোমার যা বানাবার ইচ্ছা তাই বানিয়ে ফেলো। হ্যাঁ মা, আমি 2 মিনিটে আসছি। রেশমি তাড়াতাড়ি নিজের ব্যাগ খোলে আর সেখান থেকে কুরকুরের প্যাকেট বার করে। যা দেখে ওর হাজবেন্ড পরাগ বলে, এ কি রেশমি, তুমি প্রথম দিন আমাদের কুরকুরে রান্না করে খাওয়াবে? ওহো, তুমি চুপ করো না। এমনি আমার প্রথম দিনের রান্না নিয়ে আমি খুব টেনশন করছি, তার উপর মা তো বলেছে আমি যা বানাতে পারি তাই বানিয়ে দিতে। এরপর রেশমি রান্নাঘরে গিয়ে ওই কুরকুরেগুলোকে কুটে গুঁড়ো করে নেয়। ওই কুরকুরের গুঁড়ো আটার সাথে মিশিয়ে রুটি বানিয়ে দেয়, আর তার সাথে আলুর দম। ওদের পিসি শাশুড়ি ওদের বিয়ের পরও ওই বাড়িতেই ছিল, তাই উনিও ওর হাতে বানানো কুরকুরে রুটি আর আলুর দম খায়, যা খেয়ে খুব ভালো লাগে। আরে বৌমা, এ কি খাবার বানালে? এ খেয়ে তো আমার প্রাণ জুড়িয়ে গেল। বাহ, খুব ভালো বৌমা। সবারই রেশমির হাতের কুরকুরে রুটি খুব ভালো লাগে। আর এইভাবে কিছুদিন কেটে গেলে রেশমি প্রেগনেন্ট হয়। এর 9 মাস পর রেশমি একটি ছেলের জন্ম দেয়, যাতে বাড়ির সবাই খুব খুশি হয়। কিন্তু ওদের এই খুশি বেশি দিন টিকল না। একদিন সন্ধেবেলা পরাগ যখন ডিউটি করছিল, কিছু চোর ফ্যাক্টরিতে ঢুকছিল, আর পরাগ ওদের বাধা দিলে ওদের সাথে পরাগের হাতাহাতি হয়। আর তার ফলে চোররা ছুরি দিয়ে পরাগকে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে অন্য সিকিউরিটি গার্ড পুলিশকে কল করে। পুলিশরা চোরকে ধরে ফেলে, আর পরাগকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরাগের প্রাণ বেঁচে গেলেও ওর অনেক আঘাত লেগেছিল, আর তাই ডাক্তার ওকে কিছু মাসের জন্য বেড রেস্টে থাকতে বলে। এখন আমরা কি করব, আর কিভাবেই বা সংসার চলবে? মা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বাজারে কুরকুরে রুটির ঠেলা লাগাতে চাই। আমার বিশ্বাস যে আমার হাতে বানানো কুরকুরে রুটি সবার খুব ভালো লাগবে। কিন্তু রেশমি, এসবের জন্য টাকা কোত্থেকে আসবে? কারণ তুমি তো জানো যে আমার কামাই এতটা ছিল না যে আমি সেভিংস করতে পারতাম। তখনই ওখানে ফ্যাক্টরির ম্যানেজার চলে আসেন। পরাগ, তুমি যে সাহসিকতার সাথে আর সততার সাথে নিজের ডিউটি করলে আর ওই চোরদের আটকালে, এর পুরস্কার হিসেবে আমাদের কোম্পানির মালিক তোমাকেই 50,000 টাকা দিয়েছে। এই শুনে সবাই খুব খুশি হয়, আর রেশমি পরের দিনই প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে আসে। এখনও ওই ঠেলাতেই কুরকুরে রুটির সাথে আলুর দম আর ধনেপাতার চাটনি করে বিক্রি করতে লাগে। ওর ঠেলাতে গ্রাহকদের ভিড় জমতে থাকে, আর ওর গ্রামের সাথে সাথে পাশের গ্রামের লোকেরাও ওর ঠেলাতে আসতে লাগে। ও দিদি, অনেক প্রশংসা শুনলাম আপনার এই কুরকুরে রুটির, তাই আজকে খেতেই চলে এলাম। দিন দিন আমিও খেয়ে দেখি কতটা স্বাদ এই কুরকুরে রুটি। দাদা, শুধু 20 টাকা প্লেট। আরে বাহ, এত কম দাম, তাড়াতাড়ি দিন একটা। যখনই ওই খদ্দের ওই কুরকুরে রুটি মুখে তুলল, ওই স্বাদ ও জীবনে ভুলতে পারল না। এখন তো যে ওর ঠেলাতে একবার এসেছে সে বারবার আসে। এখন রেশমির ভালোই উপার্জন হতে লাগলো। 4 মাস পর পরাগ সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর ও গার্ডের চাকরিও ছেড়ে দেয়। আর রেশমির সাথেই রেশমির ঠেলাতে ওকে সাহায্য করতে থাকে, আর এইভাবেই ওরা অনেক টাকা রোজগার করতে লাগলো। Best buddies. Hello friends. Thanks for watching this video. अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक, सब्सक्राइब, कमेंट्स करें इस वीडियो पर, और हाँ, शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।